সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি সারা কবরী অধ্যাপক পিয়াস করিম। তো কবরী আপা, আপনি বিরতিতে যাবার আগে এই প্রশ্ন জবাবটা আপনি দিয়েছেন, যদিও আবার হয়তো দিবার জন্য আমি মনে করি না একই প্রশ্ন রিপিট হয়ে যাবে যে আপনি কেন নির্বাচনে যাননি বা কি অবস্থাটাতে মনোনয়ন কেন পেলেন না। এই বিতর্কে তো আপনি অলরেডি জবাব দিয়েছেন সেটা। এখন প্রশ্নটা যেটা হচ্ছে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যে রাজনীতিগত, যেটা আপনি যে সুস্থ রাজনীতির কথাই বললেন, কিন্তু রাজনীতিটা এমন হয়েছে এখন আপনি দেখবেন কে কখন গুম হয়ে যাচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে মানুষের স্বাভাবিক মৃত্যুর যে গ্যারান্টি, সেই গ্যারান্টিটা আমরা পাচ্ছি না, যেটা নির্মল দা 1974 সনে লিখেছিলেন। আপনি যে এলাকার এমপি ছিলেন, নারায়ণগঞ্জ, আমরা সবসময় আমরা গর্ব বলি, সেই নারায়ণগঞ্জে ত্বকী হত্যা হয়ে গেল, সেটার কোনো কুল কিনারাই আমরা পেলাম না এখন পর্যন্ত। আপনি তো ওই সময় লড়াই করেছেন রাজপথে। আপনি আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা যে কেউ যদি কারো সংসার থেকে একটা মানুষ হারিয়ে যায়, স্বাভাবিকভাবে তাতে পরিবারের মানুষগুলি কি উদ্বিগ্ন হয় আমরা তো দেখেছি। এখন যে গুম কিংবা কারা যে কোথায় কি হচ্ছে, যে এটা সত্যি দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের কল্যাণে, রাজনীতির কথা যেটা আমরা কিংবা মুক্তিযুদ্ধের চেতনার জন্য কিন্তু হুমকি স্বরূপ। তৌকির হত্যা যে জিনিসটা হলো আমাদের নারায়ণগঞ্জের মধ্যে, আমি এটা খবর পেয়ে সাথে সাথে আমি ছুটে গেছিলাম এবং আমি এই তৌকিরের বাবার সাথে কথা বলেছি। মানে তৌকিরের মাকে যখন আমি দেখলাম, তখন সত্যি আমার মনে হলো যে এটা তো আমারও সন্তান হতে পারত। তো এই দুঃখ, এটা যারা মা হয়েছেন আমার মতে তাদের প্রত্যেকের মনের মধ্যে লেগেছে। তবে বিষয়টা কেন আমি জানি না, যে অনেক কিছু এভিডেন্স পাওয়া সত্ত্বেও কেন এটার বিচার প্রসিড করছে না, এটা কিন্তু আমি বলবো যে আমাদের সরকার কিংবা বিরোধী দল, শুধু বিরোধী দল যে আন্দোলনও করে শুধু পাওয়ার জন্য করে, কিংবা আন্দোলন তারা যেভাবে করে এইসবের জন্য তো তারা আন্দোলন করেন না, এটাও কিন্তু আমার কাছে একটা অবাক বিষয়। আর প্রশাসনের কাছে অনেক কিছু এভিডেন্স পাওয়ার পরে আমার মনে হয় যে আইন তার নিজস্ব গতিতে যে চলার কথা, আইন চলবে তার স্বাধীনভাবে, সেটা কিন্তু আমরা সত্যি করে দেখতে পাই না। যদি দেখতে পাই এতদিন লাগে। অনেক তো খুনের আসামিও দেখি ফট করে বেরিয়ে যায়। অন্যান্য অনেক কিছু ব্যাংক কারাপশন কিংবা রানা প্লাজা, এই যে দুর্বৃত্তায়ন যে হয়েছে, আমি জানি যে সরকার চেষ্টা করছে, কিন্তু কতগুলি বড় বড় কাজগুলি যে একদম তড়িৎ গতিতে করা দরকার, সেই জিনিসগুলি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। তাতে কি হবে যে সরকারের অনেক উন্নয়ন হচ্ছে, অনেক কাজ হচ্ছে, যেটা আমরা দেখি, কিছু তো আমি দেখেছিও, উন্নয়ন করার অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের এই গরিব দেশে মানে অনেক কিছু ফ্লসগুলি যে রয়েছে, এগুলি থেকে উত্তরণের জন্য আমার মনে হয় যে আইনকে আরো তার কঠিন প্রয়োগ করতে হবে। বিশেষ করে যে তৌকির হত্যা বিষয়টা, এটা আমি একেবারেই বুঝতে পারলাম না যে কেন এটা, কিসের, কার ভয়ে আটকে রয়েছে। এটা তাদের কাছেও যেটা শুনি এখনো পর্যন্ত, আমি জিজ্ঞেস করি, আমি খবর যে দেখেন, আমি চলে আসার পরও আমি শুনি কি আমাদের সাথে যারা রাজনীতি করেছে ইয়াং ছেলেগুলি, বললাম শুধু জিন্দাবাদ বলতে পারে, আর কিচ্ছু বুঝে না। ওদের কি বিজিএফ কার্ড বলেন, কি গাবি খা, কি আমি জানি না। এখন আমি এইসব বলাতে মিডিয়াতে আমার পিছনে যে কে লেগে যাবে, আমি কিন্তু একটু আশ্চর্য হব না। তখন কিন্তু আমি চাই মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা সংগঠিত না হলে, আপনারা সচেতন না হলে রাজনীতির আমূল পরিবর্তন হবে না। আমরা যদিও টেলিভিশনে প্রায় বলতে শুনি যে এই কি বলে যে আপনারা যে এত কথা বলেন, এগুলি কি কোনো ফিডব্যাক আসবে, পাবে? হ্যাঁ, পাবে। আমি যদি ছোটবেলা যখন ওয়েন আই ওয়াজ অনলি 13, তখন যে সমৃদ্ধ মানুষের কথা বললাম, তখন তারা যে কি আলোচনা করতেন আমার মাথা বুদ্ধিতে কুলাতো না। কিন্তু আমি এমনও বলেছি যে আমার মাথার সেলগুলোর ভিতরে তাদের যে সম্ভাবনার কথা, উন্নয়নের কথা, দেশ গড়ার কথা যে বলতেন, সিনেমার কথা বলতেন, কাগজের কথা বলতেন, ওগুলি কিন্তু আমি এখন বলি। আমি কিন্তু এত ছোটবেলা পেশাতে এসেছি বলে আমি কিন্তু পড়াশোনা, একাডেমিক পড়াশোনা কিন্তু করতে পারিনি। কলেজে আমি যেটুকুন পড়েছি পাশ করতে পারি নাই, কিংবা ইউনিভার্সিটিতে যেতে পারিনি। কিন্তু আমার মনে হয় যে আমি অনেকের চাইতে বেশি বুঝি। কেন বুঝি? ওই যে মানুষগুলা, যে আলোকিত মানুষগুলোর মধ্যে থেকে যে আমার বিচরণ আমি বুঝতে পারি। আজকে যে আমার মনে হচ্ছে যে নারায়ণগঞ্জে তৌকির হত্যার মামলা, এটা অত্যন্ত জরুরি ভিত্তিতে এটা যদি না করা হয়, তাহলে এই দায়িত্ব, এই দোষের ভাগ তো আমার সরকারের পক্ষে যাচ্ছে। সরকারও আমার, সরকার কিন্তু আমার বাইরের না। বিরোধী দলও যেমন আমাদের, সরকারও কিন্তু আমাদের। তাদের দুজনের কাছে কিন্তু আমাদের দাবি
করা অবশ্যই প্রয়োজন। আমি যেটা মনে করি যে শুধু সমালোচনা করলে যে সরকারের বিপক্ষে যাবে কিংবা বিএনপি কিংবা আরো যারা বিরোধী দলে থাকবে তাদের সমালোচনা করলে যে আমরা তাদের দুশ্মন হয়ে যাব, যে এই পার্সপেক্টিভটা, এই কনফ্লিক্টটা কেন মানুষের মধ্যে থাকে, আমি কিন্তু এটাও বুঝি না। আমরা যেমন যে হিসাব কিতাবের যে কথা বললাম, সবসময় কিন্তু হিসাব হবে না। এইটা যদি বলি আমরা, যেমন ধরেন আমি এমনও মনে করি যে অনেকে চাটু করে কি হয়, অনেক অনেক বেশি মন্ত্রী হবে, এমপি হবে, হোয়াট এভার। কিন্তু আমার মনে হয় জানেন, মেধা বিচারে মনে হয় যে তাদের বাণী নিভৃতে কাঁদে। সত্যিকারের মেধাওয়ালা যে মানুষগুলি, সাহসী মানুষগুলি, তাদের যদি আমরা আগায় না দিই তাহলে কিন্তু বাংলাদেশ গণতন্ত্রের হুমকির মুখোমুখি হবে। তৌকির হত্যা, তার মা, তার বাবা, তাদের দেখার বিষয়, জানার বিষয়, এবং তারা যাকে টার্গেট করেছে, কথাগুলি বলেছে যে কারা হত্যা করতে পারে, কিভাবে হয়েছে, যে জবানবন্দিগুলি আসলো, সেটাও কেন ধাতস্থের মধ্যে না নিয়ে কেন এই বিচার কাজটা চলছে না, কেন এটা বন্দী হয়ে আছে, এটারও কিন্তু অনেক ধন্যবাদ আপা আপনাকে। আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি, পিয়ার ভাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোদি ভাই, আমি এখন বাবলা নিয়মিত, আমি কানাডা থেকে বলতেছি। জি, আমার হ্যালো। মোদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কানাডা থেকে বলছি, আমার নাম কামাল ফরিদি, কানাডা। জি, আমি জিজ্ঞেস করেন তার কাছে প্রশ্ন করতে চাই। বিএনপিতে বর্তমানে যে নেতৃত্বের সমস্যা, যে কোন দল, ওনারা গত 5ই জানুয়ারি নির্বাচনের পরে দাঁড়াইতে পারলো না, আগামী দিকে ওনারা কি উনি মনে করে কি না বিএনপি সপ্তাহে দাঁড়িয়ে একটা আন্দোলনে যাইতে পারবে? ওই জিনিসটা ওনাকে জানতে চাই। অনেক ধন্যবাদ পিয়াস ভাই আপনাকে। ধন্যবাদ। দর্শক, না, আমি তো বিএনপির কেউ নই ওই অর্থে, কিন্তু আমি আপনার বক্তব্যের মূল স্পিরিটের সঙ্গে একমত। বিএনপি যদি নিজের সংগঠনকে গোছাতে না পারে, বিএনপি যদি তার নেতৃত্বকে গোছাতে না পারে, তাহলে বিএনপি আগামী আন্দোলনে যেতে পারবে না। আর না পারলে ইতিহাসের কাছে বিএনপি দায়বদ্ধ থাকবে। এটা একদম সোজা সাপটা কথা। বিএনপিকে একটা যোগ্য বিরোধী দল হয়ে গড়ে উঠতে হবে। আওয়ামী লীগ যেরকম যোগ্য সরকারি দল হতে পারছে না, বিএনপিও যোগ্য বিরোধী দল হতে পারছে না বলে আমার ধারণা। আমার শুভ আকাঙ্ক্ষা আছে, শুভ ইচ্ছা আছে, কিন্তু এই সাংগঠনিক সমস্যাগুলো বিএনপিকে অবশ্যই সমাধান করতে হবে। কিন্তু বিরোধী দল, বিরোধী নেত্রী কিন্তু রহস্য এরশাদ। আপনি আমি বিরোধী নেত্রী বলেছি, আমি সংগঠনের বাইরে, মানে গৃহপালিত বিরোধী দলের কথা বাদ দিলাম, কিন্তু যারা সত্যিকার ভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন সাংগঠনিক শক্তির দিক থেকে, সেটা তো বিএনপি আছে। আমি তৌকির হত্যার কথা ফিরে যাচ্ছি। মানে আমি তো ছেলের বাবা, আমি রাতের পর রাত ঘুমাতে পারিনি, একদম রাতের পর রাত ঘুমাতে পারিনি। আমার মনে একটা প্রশ্ন জাগে, মতি ভাই, কাবুল স্যার, আপনাদের বলছি, ওই যে ওদিন মতিয়া চৌধুরী সংসদে বললেন যে জাহরি 3 বার বাংলাদেশে ঘুরে গেছে। ওনারা এত খবর পান, তৌকির হত্যাকারীকে এই খবরটা তারা পান না? তারা এত খবর পান, সাগরুনি হত্যাকারীকে এই খবরটা পান না? তারা কে সন্ত্রাসী ঘুরে গেছে, আল কায়দার নেতা বাংলাদেশে, এই খবরটা তাদের কাছে চলে আসে। তাহলে হত্যাকারীদের তারা ধরতে পারেন না কেন? সমস্যাটা কোথায়? তৌকির তো একটা নিষ্পাপ তরতাজা ছেলে, ওই কথাটা বাদ দিলাম। এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে চলছে, আপনাদেরই বন্ধু মানুষ আসাদুজ্জামান নূর, এখন সংস্কৃতি মন্ত্রী, তার গাড়ি বহরে যা হামলা হয়েছিল, তার 3 জন আসামির লাশ 3 দিন পাওয়া গেল। বিচার ব্যবস্থা কোথায়? কেউ যদি অপরাধী হয় তাকে গ্রেফতার হতে হবে, তাকে আদালতে যেতে হবে, তাকে বিচার হবে, তার শাস্তি হবে। এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য নেই। সেদিন দেখলাম দক্ষিণবঙ্গে আরেকজন আসামি, তার লাশ পাওয়া গেল কয়েকদিন পরে। হয় কি, দুটো সমস্যা আছে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। কিন্তু প্রথম আলোতে আছে যে 7 জনকে তুলে নিয়ে গেছে র্যাব পরিচয়, এবং র্যাবের একজন কর্মকর্তা বলছেন উনি কিছু জানেন না। এখন কথা হচ্ছে যে ওনারা যদি এইগুলি না জানেন তাহলে জঙ্গি ধরবেন কেমন করে? হয়তো জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবেন, তো এই কেন্দ্র ধরে নিয়ে গেল র্যাবের পরিচয়, তাই যদি না জানেন জঙ্গিদের বিরুদ্ধে ওনারা লড়াইটা কেমন করে করবেন? না, দুটো সমস্যা হচ্ছে, এক হচ্ছে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আইনের শাসনের প্রতি আমাদের শ্রদ্ধা তো, আস্থা তো এমনিতেই তলানি থেকে ঠেকেছে, এটা আরো তলানিতে চলে যাচ্ছে। আর 2 হচ্ছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন ভাগবত গীতাতে, যেটা অত্যন্ত আশ্চর্য ব্যাপার হচ্ছে, মানুষ যে মারা যাবে এটা মানুষ মনে রাখে না। আমাদের যারা ক্ষমতায় আছেন তারা মনে রাখেন না যে তারা চিরকাল ক্ষমতায় থাকবেন না। প্রতিহিংসা রাজনীতি একটা বিপজ্জনক দিক কি? আপনি যখন ক্ষমতায় না থাকবেন, আপনার হাতে যখন র্যাব, বিজিবি, পুলিশ না থাকবে, তখন তো বন্দুকের নলটা অন্যদিকে ঘুরে যেতে পারে। আজকে আপনি একজনের লাশ ফেলে তার দায়িত্ব নিচ্ছেন না, কালকে আপনার দায়িত্ব কে নেবে? ফলে প্রতিহিংসা রাজনীতি অত্যন্ত বিপজ্জনক খেলা। এই খেলা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, গণতান্ত্রিক সহিষ্ণুতার দিকে আমাদের যেতে হবে। আজকে তৌকির মতো নিষ্পাপ ছেলেই হোক না কেন, মামলা আসামি হোক না কেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা গণতন্ত্রকে কালিমা লিপ্ত করছি। ইতিহাস খুব নিষ্ঠুর জিনিস, খুব নির্মম জিনিস। আমরা যখন কালিমা লিপ্ত করি, ইতিহাস আবার আমাদের দিকেই ধেয়ে আসে, আমাদেরকে অন্ধকারে ঢেকে দিতে। এই শিক্ষাটা আমরা কেন নেই না আমরা জানি না।
আপনার কি মনে হয় আপা? না না, আমি ওনার সাথে যে কথাগুলি বললেন অত্যন্ত ভাবনার বিষয়টা অত্যন্ত ভাবনার। যে আমি মানে আমি এটাই মনে করি যে আসলে আমরা যে কথাটি বলি সেটাকে আমরা বিশ্বাস করি। আমাকে বুঝতে হবে যে আমি কি জানি, কতটুকু জানি, এবং সেটাকে নিয়ে আমি কতটুকু নার্চার করতে পারি, যতটুকু সম্ভব যে সেই জিনিসগুলোকে যেন আমি উপরে উঠাতে পারি। যেমন ধরেন একজন শিল্পী তার তুলির আঁচড়ে একটা মূর্ত জিনিসটা ফুটিয়ে তোলার কি প্রচেষ্টা, আমার একটা ক্যারেক্টার, আমি ওটাকে ফুটিয়ে তোলার কি চেষ্টা, মতি ভাই তার একটা পত্রিকা, এটা কেমন করে গ্রহণযোগ্যতা পাবে তার একটা চেষ্টা। ঠিক রাজনীতিতে কিন্তু আমার মনে হয় তেমনই কিন্তু করা উচিত। যে আমি যে কাজটি আমি করছি, মনে করেন আমি যে একদম একটা প্রথমবারের মতো আমি একজন নির্বাচিত সংসদ সদস্য, আমি তো সিলেকশন আসিনি, আমাকে কাঠখড় পোহাতে হয়েছে। সকাল 7টার সময় আমি কাজ করে রাত 3টার সময় আমি ঘুমিয়েছি, আবার সকালে 7টার সময় উঠেছি, কেন? আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। সিমিলারলি আমার এমন মনে হয় যে আমরা রাজনীতি করতে এসে আমাদের যদি, আমি কিন্তু কোনো সরকার বিরোধী দল কেউ বলছি না, যারাই রাজনীতিতে আসবে, এটা তো একটা আপনি পেশা বলেন, সোশ্যাল ওয়ার্ক বলেন, হোয়াটএভার, সেবা, দেশ সেবা, প্রথমে এটা আমার মাথায় রাখতে হবে। তারপর হলো যে আমার টাকাটার কথা। আমরা জানেন এমনও করেছি কোনো সময় আমাদের কোনো প্রডিউসারের ছবি ফ্লপ করেছে, চলে নাই, টাকা ফেরত আসে নাই, এসে যখন বলতো না যে কবরী তুমি কিন্তু এটা বিনা পয়সায় করে দিবা, টাকা কিন্তু নাই, আমরা কিন্তু করেছি। আমার টাকা কমতি হয়ে গেল না, কিন্তু আমি সেটাকে মাইনাস করলাম। কেন করলাম? এই জন্যই যে লোকটাকে আমার তুলে ধরতে হবে, যেন লোকটা আবার কাজ করতে পারে, আবার যেন 10টা লোককে প্রোভাইড করতে পারে। এই যে চিন্তা চেতনাগুলি আমার মনে হয় যে রাজনীতির ক্ষেত্রে মানে আরো আরো অনেক প্রশিক্ষণের প্রয়োজন। রাজনীতিটাকে বুঝতে হবে। রাজনীতি এটা নয় যে মন্ত্রী হওয়া, রাজনীতি এটা নয় যে এমপি হওয়া, কিংবা রাজনীতি এটা নয় যে আমার অনেক সম্পদ বাড়ানো। যেহেতু আমাদের দর্শকদেরও কৌতূহল থাকবে, আমাদেরও কৌতূহল, আসলে আপনি কি রাজনীতি থেকে অবসরে চলে গেলেন? না 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 না, শুনেন আমি বলি, আমি যে ক্ষেত্রে কাজ করি আমরা কিন্তু কেউ রাজনীতিরও বাইরে না, কেউ কিন্তু সংস্কৃতিরও বাইরে না। আমরা একটা পেশাকে আমরা তুলে ধরি, যার যেটাকে ভাল লাগে। কিন্তু আপনি তো পত্রিকার লোক, আপনি কি গান শোনেন না? আপনি কি সিনেমা দেখেন না? আমার টিচার, আপনি ছবি দেখেন, আপনি রাজনীতির খবর করেন না? অবশ্যই করি। সেই মানুষই তো সচেতন মানুষ। আপনি দেখেন না, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথের যে সৃষ্টিশীল কর্মের মাধ্যমে 19 শতকে বাংলা রেনেসান্সের প্রকাশ ঘটে, তাই তো কথাটা? এবং সেখানে তার সাথে তার যে জটিল অনুসন্ধানগুলি, শক্তি, সংস্কৃতির নবায়ন, সামাজিক পুনর্বিন্যাস এবং রাজনৈতিক প্রাগ্রসরতা, প্রধানমন্ত্রী থাকাকালীন মিসেস গান্ধী শান্তিনিকেতনে কিন্তু সমাবর্তন অনুষ্ঠানে কিন্তু এসবের উল্লেখ করে তিনি বলেছেন ধর্মের বিষয়ে সামাজিক পরিবর্তনের কথাগুলি কিন্তু বলেছেন। তা আমরা কখন কথা বলবো? আমরা তো কথা বলতে হবে। তাহলে আমার এমনই মনে হয় যে সরকারি দলে থাকলেও বিপদ, কথা বলতে পারবো না, বিরোধী দলে থাকলেও কথা বলতে পারবো না, তাহলে কখন কথা বলবো? আমি কি সেই ওই মার পেট থেকে বার হবার পরে তখন শুধু কাঁদি? তাহলে কি আমার সারা জীবন কি কাঁদতেই হবে? আমি প্রতিবাদ করতে পারবো না, আমি কথা বলতে পারবো না, আমি এটা করতে পারবো না? তাহলে কেমন দেশ, কেমন সেই সোনালী দেশ, সোনার বাংলা? তাহলে আমার একটা ছবিতে গানও ছিল, সে গানটি হলো যে এমন, কিছু বলা যায় না, কিছু শোনা হয় না, তবু আমার জানাতে ইচ্ছে করে, তবু আমার জানাতে কিছু ইচ্ছে করে। গান গেলেন, আমি আবু সালের একটা ছড়া দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। তো এই ধরা যাবে না, ছোঁয়া যাবে না জগৎ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের উচ্চকিত হতে হবে, আমাদের প্রতিদিন কথা বলতে হবে, আমাদের রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, বাক্য দিয়ে আমাদেরকে প্রতিদিন গণতন্ত্রকে নির্মাণ করতে হবে। অবশ্যই অবশ্যই। পিয়াস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কবির আপা শেষ করতে হচ্ছে, না হলে আমরা অনেক জানতে পারতাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ।